বাক স্বাধীনতা আসলে স্বাধীনতা ভালো, যে অতিরিক্ত স্বাধীনতা একটা মানুষের উইকনেস, তার সমালোচনা হতে পারে, তার স্ট্রেংথ উইকনেস নিয়ে কথা হতে পারে, কিন্তু একটা উদ্দেশ্যই যদি থাকে একটা মানুষকে হেয় করা, ছোট করা, কোনোভাবে অপমান করা, অপদস্থ করা, সেটাকে তো বাক স্বাধীনতা বলা যায় না। বাক স্বাধীনতা হচ্ছে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি কিনা, আমি আমার অপিনিয়ন দিতে পাচ্ছি কিনা। একটা পাবলিক স্পেসে যে কেউ যদি এদেশের মন্ত্রী হয়, আমি ওই মন্ত্রীকে নিয়ে কথা বলতে পারবো কিভাবে? আমি কি বলতে পারবো ফারিককে এটা করেছে? আমি বলতে হবে মাননীয় মন্ত্রী ফারুক সাহেব বলেছেন। আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক বিরোধিতাকে একটা রাজনৈতিক পার্থক্য বিরোধিতা এগুলোকে একটা শত্রুতায় পর্যবসিত করা এবং শত্রুতায় পর্যবসিত করে আমি কোনো না কোনোভাবে আসলে যদি প্রাসঙ্গিক হতে চাই তাহলে আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে আমাকে মার খেতে হবে অথবা মার দিতে হবে, এরকম জায়গায় নিয়ে যাওয়া। এই জায়গায় যে নিয়ে যাওয়ার যে জায়গাটা, এইটা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা তৈরির পথ হিসাবে বহুদিন থেকে তৈরি আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাক স্বাধীনতার অপব্যবহার ও সম্মানহানি, এবং এই বিষয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক। আরও আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় বাক স্বাধীনতার অপব্যবহার এবং সম্মানহানি, আমরা আসলে এই বিষয়টি নিয়েছি কারণ গতকালকে থেকেই দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক তাদের সার্জিস আলমের গাড়িবহরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। কিছু সময়ে নেতারা অবরুদ্ধ ছিলেন। কিন্তু আমরা দেখলাম এই ঘটনার আগে আসলে বেশ কয়েকদিন ধরেই, বা বলতে পারেন যখন থেকে আসলে গভর্নমেন্ট এসছে তার আগে পরে থেকেও সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে তাদের যেই কথাবার্তা মাঝে মধ্যে কখনো কখনো সেটি অসম্মানজনক পর্যায়ে চলে যায়, এরকম পরিস্থিতিও আসলে তৈরি হয়, কিংবা প্রধানমন্ত্রীকে নিয়েও নানান সময় বিরূপ মন্তব্য আসলে করে যান অনেকেই। যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ওভারঅল এরকম একটা পরিস্থিতি আসলে কেন তৈরি হলো, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ নিউজ 24-কে এই জন্য যে একটা সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাক স্বাধীনতা আসলে স্বাধীনতা ভালো, যে অতিরিক্ত স্বাধীনতা একটা মানুষের উইকনেস, তার সমালোচনা হতে পারে, তার স্ট্রেংথ উইকনেস নিয়ে কথা হতে পারে, কিন্তু একটা উদ্দেশ্যই যদি থাকে একটা মানুষকে হেয় করা, ছোট করা, কোনোভাবে অপমান করা, অপদস্থ করা, সেটাকে তো বাক স্বাধীনতা বলা যায় না। বাক স্বাধীনতা হচ্ছে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি কিনা, আমি আমার অপিনিয়ন দিতে পাচ্ছি কিনা। একটা পাবলিক স্পেসে যে কেউ যদি এদেশের মন্ত্রী হয়, আমি ওই মন্ত্রীকে নিয়ে কথা বলতে পারবো কিভাবে? আমি কি বলতে পারবো ফারিককে এটা করেছে? আমি বলতে হবে মাননীয় মন্ত্রী ফারুক সাহেব বলেছেন। একইভাবে এদেশের একজন প্রধানমন্ত্রীকে কিভাবে সম্বোধন করতে হয় সেটা যদি আমি ভুলে যাই, আমার কাছে মনে হয় রাজনৈতিক শিষ্টাচার আমি ভঙ্গ করেছি। আমার মনে হয় রাজনীতি করার অধিকার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন জাগবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু কিভাবে? ওনার নামটা বলার সময় আমাকে তো সেই যথাযথভাবে সম্বোধন করে বলা উচিত। এবং আমি কার সমালোচনা করব? আমি যখন আমার বাবার বয়সী কাউকে সমালোচনা করব, আমাকে কিন্তু উইথ ডিউ রেসপেক্ট সে কথাগুলো বলতে হবে। আমাকে ভুলে গেলে হবে না। আমার কথাগুলো শুনে আমার নেক্সট প্রজন্ম যারা ছোটরা আছে তারা কিন্তু কপি করছে। আপনি দেখেন সোশ্যালাইজেশনে একটা কথা যেটা আমরা সবসময় দেখি, ছোটবেলায় দেখতাম যে মা বাবারা বাসাটা কোথায় হবে সেটা চুজ করতেন, সেখানে পরিবেশ কেমন, সারাউন্ডিংসে গালাগালি হয় কিনা, প্রতিবেশীর মানুষগুলো কেমন, প্রতিবেশীর ছেলে মেয়েরা কেমন, এটা কিন্তু চুজ করতো বাসা নেওয়ার আগে। কেন করতো? আপনি দেখবেন আমি এমনও বাচ্চা পেয়েছি যে ছোটবেলায় ঠিকভাবে কথা বলতে পারে না, কিন্তু সে গালি শিখে গেছে। আমি এমনও পেয়েছি একটা বাচ্চা বলছে কোতাবাত্তা, মানে হি ক্যান নট স্পিক ওয়েল ইভেন,
সে কিন্তু একটা গালি শিখেছে। এই গালিটা শেখার জন্য কারা দায়ী? আমরা চারদিকে যারা আছি তারা। একইভাবে আমি যখন কারো সমালোচনা করব, কাউকে হেয় করব, একজন সিনিয়র কাউকে নিয়ে এত ব্যঙ্গাত্মকভাবে বাজেভাবে উপস্থাপন করব, আমি আসলে রাজনীতির কি শিষ্টতা দেখাচ্ছি, কি কালচার আমি রিপ্রেজেন্ট করছি, এগুলো খুব জানা প্রয়োজন। পলিটিক্যাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, পলিটিক্যাল কালচার, যে প্রতিপক্ষের সমালোচনা হতে পারে, রাজনীতিতে যারা সরকারে আছে, ক্ষমতাসীন আছে, তাদের সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যে দলের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু সমালোচনা খুব সহজভাবেই নিচ্ছেন। কিন্তু সমালোচনা মানে এই না ওনার মা বাবাকে নিয়ে কথা বলবে, ওনাকে হেয় করে কথা বলবে, এটা কিন্তু কেউ মেনে নেবে না। জি, অনেক অনেক ধন্যবাদ আবুল হাসান রুবেল। আপনার কাছে যাই, একই প্রশ্ন, এরকম একটা পরিস্থিতি আসলে কেন তৈরি হলো, কি মনে হয়? আরেকটা বিষয় হচ্ছে যেটি বাক স্বাধীনতার কথা বলছিলেন তৌফিকুল ইসলাম মিথিল, সেই জায়গা থেকে মানে বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, কিন্তু সেটি আসলে কতটুকু বলা যাবে বা রাজনৈতিক বক্তব্য দিতে গেলে সেটির সীমাটা কোথায়, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। প্রথমত বলি যে এটা কেন তৈরি হলো সেটার একটা মানে জায়গা যদি আমরা দেখি, যে বহুদিন ধরে বাংলাদেশে আসলে এক ধরনের গণতান্ত্রিক যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেটা চর্চার অনুপস্থিতি আছে। এবং এখানে মোটামুটিভাবে বহু মানে ধরেন শুধু বাংলাদেশের জন্মের পর থেকে না, তার আগ থেকেও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক বিরোধিতাকে একটা মানে রাজনৈতিক পার্থক্য, বিরোধিতা, এগুলোকে একটা শত্রুতায় পর্যবসিত করা, এবং শত্রুতায় পর্যবসিত করে আমি কোনো না কোনোভাবে আসলে যদি প্রাসঙ্গিক হতে চাই, তাহলে আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে আমাকে মার খেতে হবে অথবা মার দিতে হবে, এরকম জায়গায় নিয়ে যাওয়া। এই জায়গায় যে নিয়ে যাওয়ার যে জায়গাটা, এটা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা তৈরির পথ হিসাবে বহুদিন থেকে তৈরি আছে। এখানে একটা গণতান্ত্রিক চর্চায় যেভাবে আসলে একটা আপনি একটা পুরোপুরিভাবে আপনি সমালোচনা করছেন, সমালোচনার যা সমালোচনার আছে সেই সমালোচনা করছেন, আপনি অল্টারনেটিভ দিচ্ছেন, এই অল্টারনেটিভের বিষয়ে আপনি মতামত তৈরি করছেন এবং তার ভেতর দিয়ে জনগণকে আপনার পক্ষে নিয়ে আসছেন। এই সংস্কৃতিটা এখানে তৈরি হয় নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা দীর্ঘ অনুপস্থিতির ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং যখন আমাদের এমনকি ভোটের গণতন্ত্র পর্যন্ত ছিল, তখনও পর্যন্ত সংস্কৃতিতে একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হওয়ার যথেষ্ট উপাদান আমাদের এখানে তৈরি হয়নি। আমাদের পরিবার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই অনুশীলনের ঘাটতি বহুদিন ধরে চলে আসছে। ফলে এখন আমরা এটাকে ভাঙতে চাচ্ছি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে এটাকে ভাঙতে চাই, এবং এই একটা গণতান্ত্রিক সংস্কৃতি আসলে কিভাবে ফাংশন করে সেই জায়গায় নিয়ে আসার জন্য আমাদের আসলে অনেকগুলো কাজ করতে হবে। আমি মনে করি না যে একদিনেই হয়ে যাবে, কিন্তু এটা একটা চর্চার ব্যাপার এবং এই চর্চার জায়গাটা নিয়ে আসতে হবে। দুই, যেটা আপনি বলছিলেন যে ধরেন সম্মান এবং প্রশ্নটা, মানে কাকে কি বলা যাবে আর কাকে কি বলা যাবে না, ধরেন এটা তো সারা দুনিয়াতে কিছু স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, ধরেন আপনাকে তো আমি স্লাট শেমিং করতে পারি না, আপনাকে বডি শেমিং করতে পারি না, আপনার মানে ব্যক্তিগত ডিগনিটিতে আমি কোনোভাবে আঘাত করতে পারি না। এটা হচ্ছে একটা সাধারণভাবে চর্চিত নীতি। আপনার বর্ণ, আপনার ধর্ম, আপনার তুলে আপনাকে আমি মানে আদার করে আপনাকে বিশেষভাবে কোনো একটা জায়গায় ফেলে দিতে, এটা আমি পারি না। এগুলো হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের, গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গায়, এই জায়গায় এটা সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। এইটা ধরেন আজকে ধরেন গণতন্ত্রের সুযোগে অবশ্যই গণতন্ত্র আমাদেরকে অনেক সুযোগ দিবে, এবং গণতন্ত্রের সুযোগে আমরা সমালোচনা করব, এবং এই দেশটাকে যাতে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য যদি আমরা সমালোচনাটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমি বলবো যে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যে সম্মান দিতে জানে না, আসলে সে সম্মান পায়ও না। এটা সাধারণ মানুষের কাছ থেকে, আবার প্রতিপক্ষের কাছ থেকেও। এই জায়গাটা সবারই মনে রাখা দরকার। এবং আমি মনে করি যেভাবে আসলে মানে ধরেন প্রত্যেকটা পদের যেমন জায়গা আছে, তেমনিভাবে প্রত্যেকটা মানুষের সম্মানের জায়গা আছে। এই মানুষের সম্মান, পদের জায়গা, একটা রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকেন তার কিছু প্রোটোকল এবং অন্যান্য বিষয় থাকে, সমস্ত কিছু মিলায় আমাদের একটা মানে ব্যবস্থাগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে তুলতে হবে। সেইটারই অংশ হচ্ছে এটা।
জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনার কাছে আবারও আসি। আপনি যেরকমটা বাক স্বাধীনতার কথাটা আসলে বলছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী তিনিও কিন্তু আজকে বলেছেন যে বাক স্বাধীনতার নামে সিনিয়র রাজনীতিকদের সম্মানহানি করা হচ্ছে। আসলে মানে কোন বক্তব্যগুলো আসলে কাউকে সমালোচনা করা এবং নাকি সেই বক্তব্যগুলো কখনো কখনো উস্কানি দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে, সেগুলো আসলে মানুষ বুঝবে কিভাবে? কিংবা ধরেন মানে রাজনৈতিক বক্তব্যের সমালোচনা তো থাকেই, কিন্তু ধরেন একেবারে কটূক্তি করা কিংবা যদি বলি যে ব্যক্তিগত আক্রমণ করা, এই বিষয়গুলো আসলে এটা কি মানে আমাদের পলিটিক্যাল মানে কালচারের প্রবলেম, নাকি এটি আসলে সবসময় একইভাবেই চলে যাবে, বা আমাদের আসলে কোথায় কাজ করা উচিত যারা রাজনীতিতে আছে? আসলে ইতিমধ্যেই বিজ্ঞ আলোচক সহ আলোচক এই কথাটা বলেছেন, দীর্ঘ সময়ের রাজনীতিতে এই প্র্যাকটিসগুলো ছিল না বিধায় আমরা মনে হয় যে এই পলিটিক্যাল কালচার এই নর্মসগুলো থেকে সরে এসেছে। তবে আমি আমার যিনি সমালোচনা করে আমার ভুল সমালোচনা বলতে আমি তাই বুঝি যে আজকে আমি আপনাদের এখানে টকশোতে আসলাম, আমি কোথাও যদি আমার বাচনভঙ্গি আমার কথায় কোনোভাবে যদি ভুল হয়ে থাকে, যে আমাকে ধরিয়ে দিবে সে তো আমার উপকার করলো, হি ইজ মাই ওয়েল উইশার, এবং আমি কিন্তু তাকে অলওয়েজ কনসিডার করি সে আমার একজন শুভাকাঙ্ক্ষী। এখন প্রশ্ন হচ্ছে সমালোচনা, ভুল ধরিয়ে দেওয়া। সমালোচনা হতে পারে, আমার কোনো কাজই ভুল হতে পারে, সেটা কেউ ধরিয়ে দিল, সেটা সমালোচনার মাধ্যমে হতে পারে। আমরা কিন্তু সেটা প্রত্যাশা করি রাজনীতিতে সেটাই থাকবে, এবং কোনো পারফরমেন্সের ক্ষেত্রে একটা মানুষ পারফর্ম করছে তার কিছু গঠনমূলক সমালোচনা হতে পারে। কিন্তু যেটা আমরা এখন দেখছি, এই সমালোচনাটা কিন্তু কাউকে হেয় করা, কাউকে ছোট করা, কাউকে ব্ল্যাকমেইল করা, কাউকে স্ল্যাচিং করা, এমনভাবে কথা বলবে যতক্ষণ না রেগে যাবে ততক্ষণ পর্যন্ত বলবে। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে এখন কি হচ্ছে, আমরা আসলে সত্যিকার অর্থে মানুষ হিসাবে যে নর্মসগুলো থাকা প্রয়োজন সেটা কি আছে কি? আমরা নৈতিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, সত্যিকারের মানুষ হিসেবে যে ভ্যালুসগুলো থাকার কথা সেগুলো নেই। আমরা কারো পার্সোনাল ইস্যু কিন্তু পাবলিক প্লেসে নিয়ে এসছি, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে এমন অবস্থা করেছে এখানে কারোর পার্সোনাল জিনিস বলেই থাকছে না, এবং এটার সুযোগ কিন্তু একটা শ্রেণী নিচ্ছে। এটা ব্যক্তিগতভাবে কেউ কাউকে ঘায়েল করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, এটা সামাজিকভাবে করছে, এবং ইভেন ইনস্টিটিউটও কিন্তু একটা ইনস্টিটিউটকে কিভাবে ঘায়েল করবে, প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করবে, একটা কোম্পানি তার প্রোডাক্টকে কিভাবে মানুষের কাছে তুলে ধরবে যে এই প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্টটা যেটা আছে এটাতে এই ভেজাল আছে, এটা হলে এই ইম্প্যাক্ট হতে পারে। আপনি দেখেন কিছুদিন আগে টুথপেস্ট, কিছু কোম্পানির টুথপেস্ট নিয়ে কিছু ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হচ্ছে, একজন মন্ত্রীকে নিয়ে, আপনি দেখেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকে নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র কেন কঠিন হয়েছে সেই জন্য দাবি তুলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। মেইন ইস্যু কিন্তু সেগুলোই ছিল। এখন হ্যাঁ, যথাযথই আমরা যখন যেসব এলাকায় বন্যা হয়েছে সেখানে পরীক্ষা পরে নিলেও হতো, এটার সাথে কিন্তু আমরা সবাই সহমত। এবং আপনি দেখেন খোদ যিনি মন্ত্রী, যিনি যে দলের, সেই দলের মানুষজন কিন্তু সেটাকে স্বীকার করেছে। কিন্তু এটা নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এগুলো কিন্তু পারপাসফুল ছিল। জি, এভাবে সামাজিক গণমাধ্যমকে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। আমার কাছে মনে হয় এগুলো থেকে আমাদের বেরিয়ে এসে সত্যিকার অর্থে আমাদের এই শিক্ষাগুলো, নৈতিক মূল্যবোধ এবং যে মানুষকে কিভাবে কথা বলা, একটু আগে যিনি যেটা বলেছেন, আমি যদি কারো কাছে সম্মান পেতে চাই আমাকে তো আগে অন্যকে সম্মান করতে হবে। আমি অন্যকে অসম্মান করে সম্মান কিন্তু পাওয়ার আশাই করতে পারি না। জি, অনেক অনেক ধন্যবাদ। আবুল হাসান রুবেল, আপনার কাছে যাব। আমরা যেরকম বলছিলাম যে অনেক রাজনৈতিক নেতা আসলে বক্তব্য দিতে দিতে এমন পর্যায়ে চলে যান, মানে আপত্তিকর বক্তব্যের আসলে হয়তো সীমাটাও মাঝে মধ্যে ছাড়িয়ে যান। সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের রাজনীতিতে কি আসলে যে সহনশীলতা যে ব্যাপারটা, এটা কি কোথাও একটু ঘাটতি দেখতে পান কিনা? হ্যাঁ, ঘাটতি দেখতে পাই। আমি বলি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস হয় পারপাসিভ, মানে ধরেন ইচ্ছা করে বলা হচ্ছে, এরকমও একটা জিনিস হয়। যেমন ধরা যাক যে ধরেন আমি এই ট্রেন্ডটা ধরেন 24 সালের পর থেকে অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে এখন একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। সেই ট্রেন্ডটা হচ্ছে যে ভাষার সীমাটা ভেঙে ফেলা। জি,
হ্যাঁ, আপনি কি ভাষায় কথা বলবেন এই ভাষার সীমাটা ভেঙে ফেলা। আগে আমরা কখনোই প্রকাশ্যে যে সমস্ত ভাষা, মানে হয়তো বন্ধু বান্ধবের ভেতরে কেউ কেউ আমরা বলেছি, জি। এরকম হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা আমরা কোনোদিন বলি নাই। এই ভাষাগুলোকে নিয়ে আসা হয়েছে। এই ভাষাগুলো নিয়ে আসা হওয়ার কিন্তু একটা পারপাস আছে। পারপাসটা কি? পারপাসটা হচ্ছে আপনার সব কিছুর একটা ইকোসিস্টেম আছে। ধরেন আপনার পলিটিক্যাল একটা ইকোসিস্টেম আছে। এই ইকোসিস্টেমে আপনি এই ইকোসিস্টেমটাকে ভেঙে দিতে চান। এই ইকোসিস্টেমটাকে ভেঙে দিতে চান যখন, তখন আপনি এই ভাষাটা ব্যবহার করবেন। এখন যখন একটা ধরেন ফ্যাসিজম আপনার উপরে কায়েম হয়েছে, তখন তার একটা মানে এই ইকোসিস্টেম ভেঙে ফেলার আপনার একটা প্রয়োজনীয়তা তখন থাকে। কিন্তু যখন আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তখন আসলে এইটার প্রয়োজনীয়তা থাকে না। তার মানে তখন যদি এটা ব্যবহার করা হয়, তাহলে বুঝতে হবে এটা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তখন ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলে তাহলে আসলে অন্য কোনো ধরনের ফ্যাসিবাদের আবার আবির্ভাব ঘটার এটা একটা লক্ষণ আকারে তখন এটাকে দেখতে হবে। ফলে এটা খুবই সিরিয়াস ম্যাটার। এটা আমরা একটা গণতান্ত্রিক সমাজে তো বসবাস করি, যখন গণতান্ত্রিক সমাজ বলি, রাষ্ট্র বলি, এটা কিছু বাউন্ডারির ভেতরে ক্রিয়া করে। আমরা রাষ্ট্র মানে একটা সীমানা, হ্যাঁ, এই সীমানার ভেতরে এটা ক্রিয়া করে। এবং আমার মানে ব্যক্তি স্বাধীনতারও এরকম সীমানা আছে। সবসময় বলা হয় যে আমার স্বাধীনতা হচ্ছে আপনার নাক পর্যন্ত, তার পরে না। তার মানে হচ্ছে যে এই স্বাধীনতার যে এই সীমানাগুলো যখন ভেঙে ফেলা হয়, তখন ভেঙে ফেলতে 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 আস্তে আস্তে আপনার প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে শুরু করা হয়। তাইলে এই জায়গাতে আমাদের একটা জিনিস আবার খেয়াল রাখতে হবে যে এইটা ধরেন ভাষা বা বক্তব্য, এটাকে আপনি যখন এর জবাব দেবেন হচ্ছে আসলে এমন ভাষায় যেটা আসলে মানুষ গ্রহণ করছে, যেটা আসলে একই সঙ্গে মানে পরিশীলিত, হ্যাঁ, তখন যেটা মানুষ দেখবে যে এর ডিফারেন্সটা কি। কিন্তু এটাকে যদি আপনি একটা ভায়োলেন্সের জায়গায় আবার নিয়ে যান, তাহলে আসলে উল্টা অপরিপুষ্ট হয়ে যেতে পারে। ফলে এই পরিপুষ্ট হওয়ার সুযোগটা আসলে দেওয়া যাবে না। কোনো ভায়োলেন্সের জায়গায় না গিয়ে বক্তব্যকে বক্তব্য দিয়ে এবং মানে সঠিক বক্তব্য দিয়ে আসলে সেটা প্রতিক্রিয়াটা আসলে ওই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই হয়তো একটু রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে প্রকাশ করাটা দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। আবুল হাসান রুবেল, আপনার কাছে যাই। আমাদের আসলে রাজনীতিতে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, বাক স্বাধীনতা রক্ষার পাশাপাশি আসলে এই ধরনের মানে বিদ্বেষমূলক বক্তব্যই তো আসলে অনেকে দেন। এই বিদ্বেষমূলক বক্তব্যগুলো ঠেকাতে প্রত্যেকের তো নিজের জায়গা থেকে আসলে নর্মস, ম্যানার, এগুলা তো আসলে মেনটেন করা উচিত, কিন্তু তারপরেও দলের পক্ষ থেকে আসলে আরো কি করা যায়? প্রথমত হচ্ছে যে আমি কয়েকটা জিনিস বলি যে এই যে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য এবং এটার একটা বাহন হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো এমন যে আসলে সে আসলে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে আসলে অনেক বেশি মানে ঝুঁকে যায়, অনেক বেশি অ্যালগোরিদমটা তার অনেক বেশি ওইখানে অ্যাট্রাক্ট করে বেশি মানে ইয়েকে। তখন যেটা হয় যে আসলে মানুষ এগুলোর দিকে ঝুঁকতে থাকে আস্তে আস্তে। আপনার ওইখানে লাইক বেশি পড়ছে, শেয়ার বেশি হচ্ছে, আপনাকে লোকজন রিয়াকশন বেশি করছে, আপনি মনে করছেন যে ও আই এম ইন দ্য রাইট ট্র্যাক। এই যে মানে এইটার যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা একটা ইকো চেম্বারে পরিণত হয়। মানে ওই আপনি যারা আপনাকে ভালো লাগে আপনার, তাদেরই আপনি দেখতে পান, এবং যাদের আপনাকে ভালো লাগে তাদেরই আপনি দেখতে পান। ফলে অন্য দুনিয়া আপনার চোখের সামনে থাকে না। এটা একটা ফলে সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ওইটা থেকে আসলে মানে ওইটার ভেতরে না ঢুকে, মানে পুরোপুরিভাবে ওইটার ভেতরে বন্দী না হয়ে কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, সেটা বিষয়ে একটা প্রশিক্ষণের দরকার আছে। এটা হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষণ সমস্ত দলেই আসলে খুব জরুরি। আসলে কিভাবে একটা রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, কিভাবে রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, রাজনৈতিক সমালোচনাকে আমরা কতদূর নিব আর কতদূর নিব না, এ বিষয়ে যে বোঝাপড়াগুলো, এই বোঝাপড়াগুলো তৈরি করার জন্য আসলে প্রশিক্ষণের একটা প্রয়োজন সমস্ত দলে থাকা দরকার। এবং এটা স্কুলিংয়ের ব্যাপার আছে, ফলে স্কুলিংয়ের ব্যাপারটা থাকবে। ধরেন যদি আরেকটা জিনিস বলি যে আরেকটা হচ্ছে যে আপনার এইগুলো কোনো কিছুই কাজ করবে না যায় যদি না আপনার ইন্টেনশনটা ঠিক থাকে। যে আপনার ইন্টেনশনটা যদি হয় যে আসলে আমি ধ্বংসের দিকে যাব, তাহলে আপনার এগুলো কোনো কিছুই কাজ করবে না। যদি আপনার ইন্টেনশনটা থাকে যে আপনি এখানে একটা পজিটিভ বাংলাদেশকে নতুনভাবে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে চান, এবং যেটা আমাদের সকলের আকাঙ্ক্ষা জায়গা, সেইটা যদি নিয়ে যেতে চান, তখন আসলে এই জিনিসগুলোকে আপনি কোন জায়গায় নিয়ে যাবেন সেটা
কাজ করে। ফলে ইন্টেনশনের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জি। এবং এখানে একটা জিনিস আমি অ্যাডিশনালি বলতে চাই যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। যেমন হচ্ছে ধরেন আমাদের এখানে এই যে অ্যাট্রাকশনটা বাড়ানো, অ্যাট্রাক্ট করা, যে ক্রাউড অ্যাট্রাক্ট করা, এই ক্রাউড অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে বট ব্যবহার করা হয়। বট আপনারা জানেন কিন্তু যে কেউ তো স্বীকার করতে চায় না এটা। না, এটা ব্যবহার করা হয়, এটা দেখলে বোঝা যাবে, কোনো ওই বটের চেহারা চরিত্র এগুলো সব দেখলে বোঝা যায় আর কি। তো এবং এই বটকে কিন্তু আসলে চিহ্নিত করা যায়, এটার মেকানিজম আছে। এবং বটের কিন্তু আসলে কোনো ধরনের আসলে মানে ধরেন মানুষের বাকস্বাধীনতা থাকতে পারে, জি। তার মানে মত প্রকাশের অধিকার থাকতে পারে, বটের মত প্রকাশের অধিকার থাকতে পারে না। জি। তাহলে বটের মত প্রকাশের অধিকারকে আসলে সরকার কার্টেল করা দরকার। মানুষের মত প্রকাশের অধিকারকে সরকার জায়গা দিবে, কিন্তু বট মত প্রকাশের অধিকার আসলে পেতে পারে না, কারণ ওটা তো একটা যন্ত্র, ওর তো কোনো মত নাই আসলে। আপনি যেটা ওকে মত প্রকাশ করতে বলছেন, ফলে বটগুলোর কমেন্ট দেখলে বোঝা যাবে যে এটা হলো বট। এটা 5-7টা ধরনের 10টা ধরনের কমেন্ট এরা ঘুরে ফিরে বিভিন্ন জন করতে থাকবে, এগুলো দেখলেও বোঝা যায়। মানে নানানভাবে চিহ্নিত করা যায়, চিহ্নিত করার অনেক উপায় আছে। এখানে আপনি কোনো ছবি মানে তার প্রোফাইলে গেলে আপনি দেখবেন তার সে অর্থে কোনো ছবি নাই, তারপরে অমুক নাই তমুক নাই, বহু কিছু এগুলো দিয়ে চিহ্নিত করা যাবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এইখানে যে মানুষের মত প্রকাশের অধিকার আমরা নিশ্চিত করব, কিন্তু তাই বলে বটের তো মত প্রকাশের অধিকার আমরা নিশ্চিত করতে পারি না। ফলে এখানে আমাদের একটা পজিশন নেওয়ার জায়গা। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনার কাছে এসে যেভাবে আমাদের আলোচক বলছিলেন আবুল হাসান রুবেল, যে সরকারের আরো আসলে কি কি করা যেতে পারে, অথবা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজ নিজ জায়গা থেকে আসলে কি কি আরো করা যায়, আপনার কাছ থেকেও একই বিষয়টা জানতে চাই যে বাক স্বাধীনতার যেন অপব্যবহার না হয়, সেজন্য আসলে আরো কি কি বা কোন কোন জায়গায় কাজ করা যায়। হ্যাঁ, আপনি এই প্রশ্নটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে কোন দলের নেতা কর্মী যদি অসংযত হয়ে কথা বলে, সেটা সংযত করার দায়িত্ব কিন্তু সেই দলের যিনি নেতৃত্বে আছেন জি। তারই। জি। আপনি দেখেন 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে এমন ব্যাপক পরিস্থিতি হয়েছিল, আপনি দেখেন দীর্ঘ 16-17 বছর বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম পর স্বাভাবিকভাবেই ওরা যখন একটা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেওয়ার, প্রতিশোধ কিন্তু কেউ নেয়নি। সেখানে কিভাবে সংযত করেছেন দলীয় প্রধান জনাব তারেক রহমান, দেশের বাইরে থেকেও কিন্তু দলের লাগাম টেনে ধরেছেন। একইভাবে আমি বলবো আজকে যারা লাগামহীন কথা বলছেন, এটা সরকারের দায়িত্ব না। সরকার একটা না একটা রাজনৈতিক দল থেকে কিন্তু সরকার গঠন করে, সরকার চাইলেই সে লাগাম টেনে ধরতে পারে না। লাগামটা টেনে ধরবে যে দলের হয়ে, যে দলের নেতা বা কর্মী কথাগুলো বলছে, যে দলের যে নেতৃত্ব দিয়েছে, দলের প্রধান আছে, এই দলীয় প্রধান লাগাম টেনে ধরবে। কারণ আমি যখন একটা দল পরিচালনা করব, একটা দলের নেতৃত্ব দিব, আমি কিন্তু জানবো যে আমার কোন নেতাকর্মী অসংযত হয়ে কথা বলছে, বেপরোয়া কথা বলছে, লাগামহীন কথা বলছে, কাজে আমারই উচিত তাদের লাগাম টেনে ধরা। একইভাবে আপনি দেখেন যে দলের কয়েকজন নেতা তৃতীয় সারির, মধ্যম সারির, তারা যে লাগামহীন কথা বলছে, দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন, প্রধান যিনি আছেন, উনি কি সেগুলো অবলোকন করছেন না? উনি কেন তাদের থামিয়ে দিচ্ছেন না? আপনি দেখেন নির্বাচনের আগে ঢাকা 8-এ যে ঘটনাগুলো ঘটেছে, বিএনপির একজন বর্ষীয় নেতাকে নিয়ে যেসব আপত্তিকর কথা বলেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সে কিন্তু এটা বলতে পারে না, তার বাবার চেয়েও বেশি বয়সের একজন লোক। এবং আমরা অনেককে ওই এলাকার মানুষকে বলতেও শুনেছি যে এই বয়সে এসে একজন বর্ষিয়ান নেতা জনাব মির্জা আব্বাস যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার কাছে মনে হয় ধৈর্য পরীক্ষার যে উনি এত পরিচয় দিয়েছে, ওনাকে রিওয়ার্ড করা প্রয়োজন। তো কাজে আমি যেটা বলতে চাই, এইটা দলের যে নেতৃত্ব দিচ্ছেন, দলের যে প্রধান, যেমন ভাইয়া একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, ওনার দলের কোনো নেতাকর্মী যদি লাগামহীনভাবে কথা বলেন, অসংযত হয়ে কথা বলবেন, এটা কিন্তু ওনাকেই কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু সরকার এসে কন্ট্রোল করতে হবে না। একইভাবে আমার পরিবারের একজন সদস্য, আমি যে ইনস্টিটিউশনের নেতৃত্ব দিচ্ছি, সেখানে কেউ অসংযত হয়ে কথা বলছে, এইটা কে সংযত হতে বলবে? আমি যখন নেতৃত্বে থাকবো আমাকেই বলতে হবে, আমি যখন দায়িত্বে থাকবো, এক্স্যাক্টলি। কাজে সবকিছুর ব্লেম কিন্তু আমরা গভর্নমেন্টকে করতে পারি না। গভর্নমেন্ট ইন্টারভেন করলে যেটা হবে, কি বলবে যে আমাকে স্বাধীনতা হস্তক্ষেপ করছে, আমাকে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না।
আমি পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন, সোশ্যাল মিডিয়াতেও যে ব্যাপারও এখন হয়ে গেছে, লাগামহীন হয়ে গেছে। আগে মানুষ একটা চাইলেই কথা বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পাওয়া মানে এই না আমি লাগামহীন হয়ে অন্যকে অপদস্থ করব। জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে যাই। আমরা আসলে যেই বিষয়টা নিয়ে শুরুতে একদম আলোচনা করছিলাম, সর্বশেষ খবর হচ্ছে যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলের বাধা উপেক্ষা করে এনসিপির গাড়িবহর যখন রওনা দিল, তখন হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশমুখে তাদেরকে আবার আটকে দিয়েছে পুলিশ। এবং পুলিশ এখানে যেটি বলেছে সেটি হচ্ছে হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে, ফলে নিরাপত্তার স্বার্থে আসলে এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কিন্তু তারা আবার দলের পক্ষ থেকে যেটি বলল সেটি হচ্ছে যে রাজনৈতিকভাবেই বাধা দেওয়ার একটা ঘটনা ঘটেছে। এই দুটো বিষয়কে আসলে কিভাবে দেখেন বা কি মন্তব্য করার আছে? আসলে আমিও আপনার মতো নিউজে যেটা দেখেছি 144 ধারা জারি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছে পুলিশ, স্বাভাবিকভাবেই যেটা প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 144 ধারা জারির কথা, ওরা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবে। আর স্বাভাবিকভাবেই একটা জায়গায় যখন দুটো রাজনৈতিক দল একই সময়ে একইভাবে কর্মসূচি দেয়, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে এখানে হয়তো একটা সংঘর্ষ হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশাসন যে কাজটা করার কথা 144 ধারা দেওয়া হয়েছে। ব্যাপারটা যদি এমন হতো যে না, এনসিপিকে সুযোগ না দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে আমরা ধরে নিতাম সরকার হয়তো পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। ব্যাপারটা কিন্তু তেমন না। 144 ধারা জারি হয়েছে মানে কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। আর স্বাভাবিকভাবে এনসিপির নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু পুলিশ বলেছে যে ওখানে যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, আপনারা যেহেতু সভা সমাবেশ করতে পারছেন না, সেখানে যে লাভটা কি হবে? পুলিশ তো তার দায়িত্ব পালন করেছে মাত্র, আমার কাছে মনে হয়। এবং এমনও দেখেছি আমি একটা নিউজে, পুলিশ বোঝাতে চাচ্ছে, পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাচ্ছে, আবার উল্টো বলছে আপনি কেন আমার গায়ে ধরছেন, গায়ে লাগাচ্ছেন, কেন ধাক্কা দিচ্ছেন? কিন্তু আমরা ছবিতে যেটা দেখলাম, পুলিশ কিন্তু ধাক্কা দেয়নি, বরং পুলিশকে সরানোর চেষ্টা হয়েছে। কাজে আমার কাছে মনে হয় যে পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আসুন আমরা একজনের ভুল ধরিয়ে দিই, আমরা ভুল থেকে শিখে নেই, এবং পাশাপাশি হচ্ছে ভুল ধরিয়ে দেওয়া মানে কাউকে অপদস্থ করা না, কাউকে হেয় করা না, কাউকে ছোট করা না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ। আবুল হাসান রুবেল, আপনার কাছেও এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে দেখলাম নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ বলছে যে হবিগঞ্জে এই কারণে আসলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কিন্তু এনসিপি দলের পক্ষ থেকে আবার বলছে যে এটি আসলে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হলো। কি বলবেন? ধন্যবাদ। প্রথমত যেটা বলি যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া এবং না দেওয়ার প্রসঙ্গটা যেভাবে আসলে হাজির হয়েছে, সেটার একটা দীর্ঘ না, মাত্র গতকাল থেকে যদি আপনারা বলেন যে তাইলে আসলে একটা মোটামুটিভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একটা বক্তব্য, কয়েকজনের বক্তব্য দেওয়া, তারপরে সেই বক্তব্যের পাল্টা হিসেবে হামলা, তারপরে আবার এইটা সংঘর্ষ, এর ফলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে উভয় জায়গায় আসলে একটা নিরাপত্তার সংখ্যাও আসলে তৈরি হয়েছে। যদি দুই দলই কর্মসূচি দেয় তাহলে তো অবশ্যই নিরাপত্তার সংখ্যা তৈরি হবে। সেক্ষেত্রে অবশ্যই পুলিশের কাজটা পুলিশের হচ্ছে যে নিরাপত্তা রক্ষা করা, হ্যাঁ, ফলে পুলিশের কাজটা পুলিশ করবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে রাজনীতিকে কনফ্রন্টেশনাল আবার জায়গায় নিয়ে যাওয়া, মানে না রাজনীতিকে আমরা আর এই যে সহাবস্থান এবং যে সহনশীলতার জায়গা থাকার কথা, সেটাকে বাদ দিয়ে যদি এই কনফ্রন্টেশনাল জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আসলে লাভ কার? বাংলাদেশে এখনকার যে পরিস্থিতি আছে, অর্থনৈতিক পরিস্থিতি বলেন, সামাজিক পরিস্থিতি বলেন, একটা অভ্যুত্থান গেছে, এই অভ্যুত্থানের পরে মানুষের ভেতরকার যে স্থিতি দরকার সেটা এখনো পুরোপুরি আসে নাই। হ্যাঁ, যদি আপনি বলেন যে এখানে অর্থনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে খুবই জরুরি, একটা প্রয়োজন আকারে সামনে আছে। কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় এখন, যদি আমরা এখন ঘুরে দাঁড়াতে না পারি তাহলে আসলে এটা দীর্ঘ সময় ধরে আমরা এটার ভেতরে পড়ে থাকবো। ফলে এই সময়ে আপনি এরকম একটা কনফ্রন্টেশনাল পলিটিক্সে ঢুকবেন নাকি আসলে দেশটাকে আসলে পুনর্গঠনের দিকে এগোবেন, সেটা হচ্ছে প্রশ্ন। ফলে রাজনৈতিক দলের কাছ থেকে আমরা সবসময় আশা করি যে জাতীয় স্বার্থে তারা আসলে এক করবেন
এবং জাতীয় স্বার্থে অ্যাক্ট করবেন এবং সেই অনুযায়ী তারা কর্মসূচি নির্ধারণ করবেন। কর্মসূচিগুলোকে এমনভাবে তারা তৈরি করবেন যাতে করে আসলে একটা কনফ্রন্টেশনাল জায়গায় আসলে না নিয়ে যেতে যাওয়া হয়। যায়। জি, তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে আসবো। এই বিষয় সহ সমসাময়িক যে বিষয়গুলো আসলে রাজনীতিতে ঘটছে, সেগুলো নিয়ে আসলে সমাজ কল্যাণ মন্ত্রী যেমন আজকে বললেন, এজেডএম জাহিদ হোসেন, তিনি যেমন বলছিলেন যে একটা গোষ্ঠী আসলে অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদের যে পথ সেটিকে আসলে পুনর্বাসন করতে চায়। কি মনে হয়, আপনাদের আসলে ভাবনা কি বলে? আসলে বিজ্ঞ সহ আলোচক ইতিমধ্যে কিন্তু কথাটা বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হলে সবাইকেই কিন্তু সহনশীল হতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক কর্মসূচি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ কাউকে স্ল্যাচিং করে না, প্রত্যেকেই প্রত্যেকের মতাদর্শ আইডিওলজি জনগণের কাছে উপস্থাপন করবে, জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে, কিন্তু সেটা স্বস্ব ধারায় হওয়া উচিত। এটা এমন না যে আমি আমার রাজনৈতিক প্রচারণায় যে প্রতিপক্ষকে নিয়ে সবসময় কথা বলবো। প্রতিপক্ষর ইস্যুটা যখন আসবে, কেউ যখন আমাকে জিজ্ঞেস করবে, ইয়েস মাই পলিসি, আওয়ার পলিসি ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট পলিসি, কিন্তু কোনো প্রসঙ্গ ছাড়াই প্রতিপক্ষকে টেনে আনা, প্রতিপক্ষকে গায়েল করা, প্রতিপক্ষকে অপদস্থ করা, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আপনি দেখেন বেগম খালেদা জিয়া ওনার বক্তৃতায় কতবার আপনি বলেন যে শেখ হাসিনার কথা কখনো বলেছে? আপনি দেখেন শেখ হাসিনা যখনই বক্তৃতা দিয়েছে প্রতিবারই কিন্তু জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছেন। এই যে ডিফারেন্সটা, আপনি কেন বেগম খালেদা জিয়া এই যাবৎকালে যতজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সবচাইতে বেশি সম্মান পেয়েছেন, কেন ওনার মধ্যে সেটা ছিল না? প্রতিহিংসা, জ্যালাস নিজের মধ্যে ছিল না। রাজনীতিতে আপনি তারাই স্মরণীয়, বরণীয় ব্যক্তিত্ব হয়ে আছেন, অমর হয়ে আছেন, তারা যারা এই কাজটা করেছেন। আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, নেতাজি সুভাষ বসু, মৌলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি সর্বশেষ বেগম খালেদা জিয়ার কথা বললাম, ওনাদের জীবন থেকে পলিটিক্যাল ফিলোসফিগুলি যদি দেখেন, ওনারা কিন্তু দাঁড়িয়েই একটা মানুষকে নিয়ে সমালোচনায় দাঁড়াননি, বরং চেষ্টা করেছেন যে উনি কি করতে চায়, আমি কি করতে চাই, আমার পলিসিটা অন্যের চেয়ে কত ভালো সেটা আমাকে বলতে হবে না, এটা জাজমেন্ট করবে জনগণ। সমস্যাটা তখনই হয় আমি যখন প্রতি মুহূর্তে নিজেকে অন্যের সাথে তুলনা করতে যাব। এই তুলনাটা কিন্তু জনগণ করবে, জনগণ পর্যালোচনা করবে, জনগণ অ্যাসেস করবে যে আমি যে কর্মসূচিটা বা আমার দল বা XYZ এর দল যেটা দিচ্ছে কোনটা বেটার। কিন্তু রাজনীতিতে যদি প্রতিনিয়তই একজনকে টেনে এমন যদি হয়, এমনও কথা ছিল রাজনৈতিক কালচারে, কাউকে ধাক্কা মেরে ফেলে দিবে, কাউকে ধাক্কা মেরে গণতন্ত্র শেখানো হবে। আসলে গণতন্ত্র তো এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। আবারও বলছি, আমরা অনেক রক্তের বিনিময়ে ৭১-এ যেমন নতুন একটা বাংলাদেশ পেয়েছিলাম, ৯০-এ গণতন্ত্র পুনরুদ্ধার করেও আমরা হারিয়েছি, ২৪-এর এই রক্ত যেন আমাদের বৃথা না যায়। অনেক অনেক ধন্যবাদ। আবুল হাসান রুবেল, আপনাকে দিয়ে শেষ করব। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই ধরনের অহেতুক বক্তব্য দিয়ে আসলে যেটা করা হয় যে ফ্যাসিবাদকে বা ফ্যাসিজমকে একটা সুযোগ আসলে সৃষ্টি করে দেওয়া হয়। ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনো শঙ্কা দেখেন কিনা? পুনর্বাসনের শঙ্কা বা এখানে নানা ধরনের আনরেস্ট তৈরি করার শঙ্কা, এই অর্থে যদি বলেন তাহলে আনরেস্ট তৈরি করার শঙ্কা আমি দেখি। জি, পুনর্বাসন যে পুরোপুরিভাবে হতে পারবে আমি এটা মনে করি না। হ্যাঁ, কারণ এদের যে মানে রাজনীতির দুইটা জিনিসের উপরে দাঁড়িয়ে থাকে, একটা হচ্ছে নেতৃত্ব আর একটা হচ্ছে আদর্শ। শেখ হাসিনা নিজেই আদর্শ ধ্বংস করেছেন এবং নিজে পালিয়ে গিয়ে তার মানে নেতৃত্বগুলোকেও আসলে নিয়ে গেছেন। আওয়ামী লীগ একটা কার্ট নির্ভর দল, ফলে তার রিভাইভ করার সুযোগ আসলে আমি খুব বেশি দেখি না। কিন্তু অবশ্যই আনরেস্ট তৈরি করতে তারা সক্ষম নানা ধরনের সমর্থকদের ভেতর দিয়ে। এটা একটা। আর আরেকটা জিনিস বলেই শেষ করি, যে আরো মিনিট নিব, যে আপনার কিন্তু আসলে আপনি কি রকম আচরণ করবেন পলিটিক্সে, এটা কিন্তু আসলে আপনার প্রতিপক্ষ কিরকম আচরণ করবে তার উপরও নির্ভর করে। এবং এই যে আমরা পলিসি নির্ভর যে রাজনীতি গড়ে তুলতে চাই, এক্ষেত্রে বড় সমস্যাটা আমার কাছে এটা মনে হয় যে আমাদের বর্তমান বিরোধী দলের আসলে খুব বেশি পলিসি নাই।
পলিসি না থাকার ফলে তারা আসলে যেগুলো আত্মবাক্য শিখেছেন ওইগুলো নিয়ে সারাদিন কথা বলতে পছন্দ করেন, ওর বাইরে আর যেতে পারছেন না। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।